সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম এখনকার এই আলোচনায়। সঙ্গে আছি আমি মাসুদ রানা। দর্শক, ইরান যুদ্ধ বন্ধের কৌশল খুঁজতে গিয়ে দ্বিমুখী চাপে ট্রাম্প। চলমান এই যুদ্ধ থেকে কিভাবে বের হয়ে আসা যায় বা এখানকার সমাধান কিভাবে বের করা যায় সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যে মিত্র রাষ্ট্রগুলো থেকে শুরু করে ট্রাম্পের প্রশাসনের ভিতরে ব্যাপকভাবে মতপার্থক্য শুরু হয়েছে এবং এই মতপার্থক্যের কারণে ট্রাম্প সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে। সেই সাথে সাথে ইরান এবং যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে ইরানকে বিজয়ী হিসেবে ঘোষণা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। এবং সেই সাথে ইরান আরেকটি হুঁশিয়ারি দিয়েছে যে হরমুজ প্রণালী বন্ধের পাশাপাশি অন্যান্য যে প্রণালীগুলো আছে সেই প্রণালীগুলোও বন্ধ করে দেবার একটা সতর্কবার্তা বা ঘোষণা দিয়েছে ইরানের আইআরজিসির পক্ষ থেকে। এবং আরেকটি ঘোষণা দিয়েছে, সেটি হচ্ছে বর্তমানে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি যেদিকে ধাবিত হচ্ছে, এই যুদ্ধ থেকে যদি ট্রাম্প প্রশাসন শিক্ষা না নেয় বা এই যুদ্ধ থেকে যদি ট্রাম্প যদি এখান থেকে না সরিয়ে যায় এবং ইরানের উপর বড় ধরনের আক্রমণ করার চেষ্টা করে, তাহলে এখানে যুক্তরাষ্ট্রকে কড়াভাবে তাদেরকে জবাব দেওয়া হবে এবং যুক্তরাষ্ট্রের পরিণতি হবে অত্যন্ত ভয়ঙ্কর। দর্শক, আজকে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো যে আসলেই যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে কতটা বড় ধরনের বিপদে পড়ে আছে এবং এই বিপদ থেকে যুক্তরাষ্ট্র কি আদৌ তারা কি সেখান থেকে বের হয়ে আসতে পারবে কিনা, বা যুক্তরাষ্ট্র যেভাবে বারবার হুমকি দিচ্ছে যে তারা ইরানের উপর বড় ধরনের আঘাতে যাবে, সেটা আসলে কতটুকু বাস্তবায়ন করা সম্ভব যুক্তরাষ্ট্রের জন্য, এই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন এবং সেই সাথে সাথে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আলোচনা শুনবেন, ভালো লাগলে লাইক দিবেন, না লাগলে ডিসলাইক দিবেন এবং মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবেন। দর্শক, আমরা মূল আলোচনায় যাই, যেটি হচ্ছে যে ইরানের সঙ্গে যে বর্তমান যে চলমান যে যুদ্ধ যুক্তরাষ্ট্রের, এই যুদ্ধ থেকে কিভাবে বের হয়ে আসা যায় এবং এটাকে কিভাবে সমাধান করা যায় সে পথটা খুঁজতে গিয়ে ইতিমধ্যে ট্রাম্প বেশ হতাশ হয়ে পড়েছেন। কারণ মার্কিন প্রশাসনের ভিতরে পরস্পর পরস্পর বিরোধী যে সমস্ত তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছে ইতিমধ্যে, সেটির প্রভাব পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর। কারণ তিনি ফাইনালি সিদ্ধান্ত কী নেবেন এই বিষয়টি নিয়ে ট্রাম্পকে বেশ ভাবিয়ে তুলেছে। কারণ ইতিমধ্যে মার্কিন প্রশাসন এবং ট্রাম্পের যে উপদেষ্টা পরিষদ আছে তাদের মধ্যে বিভক্তি হয়ে গেছে, দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এক পক্ষ বলছে যে ইরানের এই যুদ্ধটাকে এখনই শেষ করা যাবে না, ইরানের উপর বড় ধরনের আক্রমণ করার জন্য পরামর্শ দিচ্ছে। সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, তার নেতৃত্বে যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তারা আছে তারা মতামত দিচ্ছে যে এই মুহূর্তে ইরানের উপর একটা বড় ধরনের আক্রমণ করা হবে, সেই আক্রমণের মাধ্যমে ইরানকে কোণঠাসা করতে হবে এবং এটাকে সমর্থন দিচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। আর অপরপক্ষে জেডি ভ্যান্স, অর্থাৎ মার্কিন যে ভাইস প্রেসিডেন্ট আছে জেডি ভ্যান্স, সেই জেডি ভ্যান্সের নেতৃত্বে যে সমস্ত সামরিক কর্মকর্তারা আছে, সেই সমস্ত সামরিক কর্মকর্তারা তারা বলছে যে এই মুহূর্তে ইরানের সাথে বড় ধরনের সংঘাতে যাওয়া যাবে না। অর্থাৎ তারা কারণ হিসেবে তুলে ধরেছেন যে যুক্তরাষ্ট্রের যে ইন্টারসেপ্টর ব্যবস্থাপনা আছে সেগুলো দ্রুত ফুরিয়ে যাচ্ছে। যদি ইরানের সাথে বড় ধরনের সংঘাতে জড়িয়ে যাওয়া হয়, তাহলে ভবিষ্যতে ইরান যদি সেটার পাল্টা জবাব দেওয়া শুরু করে, সেইটাকে প্রতিরোধ করার মতো সক্ষমতা যুক্তরাষ্ট্রে থাকবে না। তখন যুক্তরাষ্ট্র বড় ধরনের বিপদে পড়ে যাবে। তার চেয়ে ভালো ইরানকে কোনোভাবে যদি আলোচনার টেবিলে নিয়ে এসে একটা সমাধান বের করা যায়, সেটা হচ্ছে সবচেয়ে যুক্তরাষ্ট্রের জন্য এই মুহূর্তে উত্তম বুদ্ধি বা সবচেয়ে সুবুদ্ধি হবে, যেটা জেডি ভ্যান্সের গ্রুপটা বলছে। এবং এই বিষয়ে অনেক সামরিক বিশ্লেষকরা আছে, তারাও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিচ্ছে, কিন্তু ফাইনালি যে সিদ্ধান্ত ট্রাম্প নিবে এটা সে নিতে পারতেছে না। এবং পাশাপাশি শুধু যে তার যে সামরিক বাহিনী আছে বা তার যে উপদেষ্টা পরিষদের ভিতরে বিভক্তি হয়েছে এরকম না। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তিনিও যুক্তরাষ্ট্রকে ব্যাপকভাবে চাপ প্রয়োগ করছে এই ইরান যুদ্ধের সমাধান পথ দ্রুত খুঁজে বের করার জন্য, এখান থেকে অবসান চাচ্ছেন। অর্থাৎ তিনি আর চাচ্ছেন না যে মধ্যপ্রাচ্যের যুদ্ধটাকে বরাবরই আরও বড় ধরনের সংঘাতে জড়িয়ে যাক। কারণ ইতিমধ্যে কিন্তু সৌদি আরব কিন্তু দুইটা দেশের সাথে সরাসরি যুদ্ধে কিন্তু জড়িয়ে পড়েছে। এক হচ্ছে ইয়েমেনের হুথি গোষ্ঠীর সাথে, অপরদিকে ইরাকের মিলিশিয়া এবং মোবিলাইজেশন পিপলস যে গ্রুপটা আছে, সশস্ত্র গোষ্ঠী আছে, তাদের সাথে কিন্তু ইতিমধ্যে সৌদি কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়েছে, যেটা সৌদির জন্য অশনি একটা সংকেত। আগামীতে সৌদিকে এটা করা একটা তার জন্য একটা পরিণত হতে পারে, যেটা সৌদি আরব হয়তো বুঝতে পারছে যে
ইয়েমেনের হুতি গোষ্ঠী এবং ইরাকের যে মিলিশিয়া এবং মোবিলাইজেশন পিপলস গ্রুপ আছে, তাদের সাথে যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে সেখানে সবচেয়ে বড় ধরনের ক্ষতি হবে সৌদি আরবের। যুক্তরাষ্ট্র সে হয়তো সাপোর্ট দিতে পারে, কিন্তু অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে এবং সামরিকভাবে সকল দিক দিয়ে সৌদি আরব সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো সেটা যখন হয়তো বা ক্রাউন প্রিন্স বা তথা সৌদি আরবের প্রশাসন যখন সবকিছু বিবেচনা করে তখন বুঝতে পারছে বিষয়টা, ঠিক সেই সময় তারা বারবার ট্রাম্প প্রশাসনকে চাপ দিতে চাচ্ছে বা চাপ দিয়ে যাচ্ছে যে তারা এই যুদ্ধের অবসান চাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, সেই পক্ষে তারা মত দিচ্ছে। এখন সবকিছু মিলে ডোনাল্ড ট্রাম্প এখন ব্যাপকভাবে চাপের মধ্যে পড়ে গেছে যে সে কি আসলেই ইরান যুদ্ধটাকে কন্টিনিউ করবে নাকি এখানে ইরান যুদ্ধকে সমাধান করবে। দেখেন, সমাধানের যে পথটাকে সে যে বের করবে সেটা তো সে পাচ্ছে না, কারণ ইরানকে সে বারবার চাপ দিয়ে যাচ্ছে আলোচনার টেবিলে আসার জন্য। মধ্যস্থতাকারী যে সমস্ত দেশগুলো আছে সেই দেশগুলো ইতিমধ্যে তারা ব্যাপকভাবে চাপ দিয়ে যাচ্ছে, ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ইরানকে এবং যুক্তরাষ্ট্রকে একই টেবিলে বসার জন্য। কিন্তু ইরান কেন যেন কর্ণপাত করছে না। ইরান এই মুহূর্তে তারা আলোচনা টেবিলে বসতে চাচ্ছে না। তারা নতুন কৌশল হিসাবে যুদ্ধের পরিস্থিতিটাকে লম্বাভাবে মানে দীর্ঘমেয়াদী নেওয়ার জন্য এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে তারা আলোচনার টেবিলে বসতে চাচ্ছে না, কারণ এখানে একটা বড় ধরনের কৌশল তারা এঁকে বসে আছে। সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রকে যদি লম্বা সময় ধরে যদি ইরান যুদ্ধে তারা তাদের সাথে যদি রেখে দিতে পারে তাহলে সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। কেন হবে? যুক্তরাষ্ট্রের যে ইন্টারসেপ্টর মিসাইল ব্যবস্থা, এগুলো ক্ষেপণাস্ত্র, এগুলো মানে প্রতিরক্ষা যে মোট ব্যবস্থাপনা থাকে সেই ব্যবস্থাপনাগুলো দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আর ইরান সেটাই চাচ্ছে যে যত বেশি লম্বা যুদ্ধ চলমান থাকবে তত বেশি যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতি হবে, কারণ যুক্তরাষ্ট্রের সমস্ত সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা যখন দুর্বল হয়ে পড়বে, যখন ধ্বংসের দিকে যাবে, তখন যুক্তরাষ্ট্রকে মাথা নত করে মধ্যপ্রাচ্য থেকে তাদেরকে সরে যেতে হবে। আর ইরান এই পথটাকে নেওয়ার জন্যই আজকে ইরানও তারা কৌশলে আজকের আলোচনার টেবিলে বসতে চাচ্ছে না। কিন্তু যদি আলোচনার টেবিলে না বসে সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কি করবে? যুক্তরাষ্ট্র কি তাহলে বড় ধরনের আঘাতে যাবে? অধিকাংশ যারা সামরিক বিশ্লেষক আছে তারা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রকে বারবার নিষেধ করছে যে ইরানের উপর বড় ধরনের সামরিক হস্তক্ষেপ বা বড় ধরনের হামলা করা থেকে বিরত রাখার জন্য বারবার পরামর্শ দিচ্ছে যে বড় ধরনের আক্রমণে গেলেই যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে সামরিক শক্তিতে, এবং সারা বিশ্ব বুঝতে পারবে যুক্তরাষ্ট্রের কাছে যতটা হাকডাক দেয় তারা, তাদের কাছে প্রচুর পরিমাণে সামরিক ব্যবস্থাপনা আছে, সেই বিষয়টি প্রকাশ হতে থাকবে। ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে অনেকটা যে যুক্তরাষ্ট্রের কাছে সবাই ভেবেছিল যে যুক্তরাষ্ট্রের কাছে অ্যাভেলেবেল অস্ত্র সবসময় মজুদ থাকে, কিন্তু ইরান যুদ্ধে এসে যেভাবে তারা মজুদ ফুরিয়ে যাচ্ছে এরকম একটা প্রতিবেদন তৈরি হয়ে গেছে, তখন বিশ্ব পরাশক্তি রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের উপরে যে তাদের একটা তাদের ভিতরে তাদের সম্পর্কে যে একটা তাদের মানে কূটনীতিক যে তাদের ভিতরে একটা নীতি ছিল বা তাদের ভিতরে একটা চিন্তা চেতনা ছিল যে আসলে যুক্তরাষ্ট্র কতটা শক্তিশালী, সেই বিষয়গুলোর বিশ্বাসটা ভেঙে যাচ্ছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রতি যে আস্থা থাকা মিত্র রাষ্ট্রগুলো সেটাও কমে যাচ্ছে একদিকে, এবং পরাশক্তি রাষ্ট্রগুলো তাদের সম্পর্কে যে ধারণা ছিল যুক্তরাষ্ট্রের সম্পর্কে সেই ধারণা তারা পাকাপোক্ত হচ্ছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে তাদের একটা পাকাপোক্ত ধারণা হয়ে গেল এই যুদ্ধের মাধ্যমে। সেই দিক দিয়ে যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। পাশাপাশি যে বিষয়টি আমি কথা বলতেছিলাম সেটি হচ্ছে যে আজকে যেমন একদিকে ট্রাম্প প্রশাসন এই যুদ্ধ থেকে অবসান থেকে বের হয়ে আসতে যেমন হিমশিম খেয়ে যাচ্ছে, পাশাপাশি ইরানও আরও কেন যেন শক্তিশালী হচ্ছে এবং তাদের যে কর্মকাণ্ডগুলো আগামী দিনে বিশ্বকে ভাবিয়ে তুলছে। তারা দেখেন একদিকে হরমুজ প্রণালী বন্ধ, সেটা বন্ধের পাশাপাশি তারা প্রত্যেকটা প্রণালীকে বন্ধ করে দেওয়ার জন্য ঘোষণা দিচ্ছে। অর্থাৎ বাব আল মানদেব প্রণালীরও তারা বন্ধের ঘোষণা দেওয়ার চেষ্টা করছে বা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিচ্ছে। তারা বলতেছে যে হরমুজ প্রণালী বন্ধের সাথে সাথে আমরা বাব আল মানদেব প্রণালীটা বন্ধ করে দেবো। কেননা এই বাব আল মানদেব প্রণালী এখানে যে হুতি গোষ্ঠী নিয়ন্ত্রণ করে, এই হুতি গোষ্ঠী হচ্ছে ইরান সমর্থিত। ইরান সমর্থিত হওয়ার কারণে ইরান যদি বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য হুতিকে নির্দেশ দেয়, তাহলে হুতিরা সেটা করবে। সেটা যখন করবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কে? অবশেষে সেই সৌদি আরব ঘুরে ফিরে, এবং এটাকে উন্মুক্ত রাখার জন্য ব্যাপকভাবে সৌদি আরব চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ইতিমধ্যে একটা 14 দেশ মিলিয়ে একটা নতুন প্রতিরক্ষা জোটও করতে যাচ্ছে, এবং এই জোটের মাধ্যমে তারা এখানে নিরাপদে জাহাজ চলাচল, অবাধে জাহাজ চলাচল, বাণিজ্যিক জাহাজগুলো চলাচল করার জন্য একটা সুন্দর একটা প্রতিরক্ষা ব্যবস্থা তারা করতে যাচ্ছে। এখন এটা কতটুকু বাস্তবায়ন করতে পারবে, কতটুকু আসলে সফলতার সাথে তারা এটাকে উন্মুক্ত রাখতে পারবে সেটা ভবিষ্যতে বলে দিবে। কারণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি যে হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী রাষ্ট্রের যে প্রভাব কতটুকু, সেখানে হরমুজ প্রণালী কতটা উন্মুক্ত রাখতে পেরেছে এটা বিশ্ববাসী এখন দেখতেই পাচ্ছে।
তো দর্শক, এই বিষয়টি অত্যন্ত ভাবিয়ে তুলেছে যে যদি বাব আল মানদেব প্রণালীও বন্ধ হয়ে যায় একেবারেই, তাহলে বিশ্বের জ্বালানি সরবরাহ অনেকটাই ধসে যাবে এবং বিশ্বের বাজারে হু হু করে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বাড়তে থাকবে। কারণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবার পাশাপাশি কিন্তু অনেকটাই জ্বালানি সরবরাহ কমে গেছে। এখন বাব আল মানদেব প্রণালী বন্ধ হয়ে গেলে জ্বালানি সরবরাহ একেবারেই বন্ধ হয়ে যাবার মতো উপক্রম হবে। তখন প্রত্যেকটা দেশ জ্বালানি নির্ভরশীল যে সমস্ত দেশগুলো আছে, জ্বালানির উপরে নির্ভরশীল যে উৎপাদনমুখী যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাবে। ফলাফল কি হবে? প্রত্যেকটা জনজীবনে দুর্ভোগ পোহাতে হবে। সেই সাথে সাথে আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, সেটি হচ্ছে যে কুয়েতের সাথে আবারও ইরানের সাথে উত্তেজনা। ইতিমধ্যে কুয়েতের উপর ব্যাপকভাবে তারা ক্ষেপণাস্ত্র হামলা করেছে। সেখানে কুয়েতের বেশ কিছু সামরিক স্থাপনা থেকে শুরু করে বেসামরিক বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং কুয়েতের পক্ষ থেকে তারা বলার চেষ্টা করছে যে এখানে ইরানের যে ক্ষেপণাস্ত্র আছে, তারা আকাশে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে এবং ধ্বংসাবশেষ তারা আকাশ থেকে পড়ছে, সেই দৃশ্যগুলো তারা প্রচার করার চেষ্টা করছে। দর্শক, এই যে বিষয়গুলো বর্তমানে বিরাজমান, যে ট্রাম্প এই যুদ্ধ থেকে বের আসার জন্য যে কৌশল অবলম্বন করছে বা কৌশল অবলম্বন করতে গিয়ে বিপদে পড়ে যাচ্ছে, সেটা যেমন একটা আগামী দিনের জন্য অবশ্যই সেটা ট্রাম্পের জন্য যেমন একটা অশনি সংকেত, যুক্তরাষ্ট্রের জন্য অশনি সংকেত এবং সেই সাথে সাথে বিশ্ব বাণিজ্যর ক্ষেত্রেও অশনি একটা সংকেত। এবং যুদ্ধ থেকে ট্রাম্প কি আসলে বের আসতে পারবে কিনা, সেই বিষয়টি নিয়ে আপনাদের মতামত থাকলে কমেন্টস করবেন। এবং পাশাপাশি ইরান কেন যেন মনে হচ্ছে আরও শক্তিশালী হয়ে উঠছে, যুক্তরাষ্ট্রের বিষয়ে আরও তাদের কূটনৈতিক অবস্থান বা তাদের যে এই যে যুদ্ধের নীতি, এই নীতিটাকে তারা বারবারই তারা পরিবর্তন করছে এবং শক্ত অবস্থানে যাচ্ছে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, যে আসলে কি ইরানের এটা করা উচিত হচ্ছে, না থেকে আসলে ইরান আলোচনা টেবিলের মাধ্যমে বসে তাদের একটা সমাধানের পথ খুঁজে বের করা, এটাই সবচেয়ে ইরানের জন্য বুদ্ধিমানের কাজ হবে কিনা, নাকি ইরান যে পদক্ষেপে আছে, যে ভূমিকা আছে, সেই ভূমিকাটাই তার জন্য ভবিষ্যতে ভালো হবে? এই বিষয়টি আপনি আপনাদের মতামত থাকলে কমেন্টস করবেন। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আর এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। সেই সাথে সাথে যারা চ্যানেলে নতুন, দয়া করে আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।